বাংলাদেশ হাজারো নদীর বুননে বোনা এক ভূমি। এই বদ্বীপে নদী মানে শুধু পানি নয়, নদী মানে জীবন, সংস্কৃতি আর সভ্যতার এক দীর্ঘ ইতিহাস। কিন্তু একসময়ের নদীমাতৃক এই দেশ পরিণত হয়েছে বিশ্বের অন্যতম দূষিত নদীর দেশে। গবেষণা বলছে বাংলাদেশের অন্তত ৫৬টি নদী মারাত্মক দূষণের শিকার, আর দূষণ দখলের করাঘাতে মরতে বসেছে অন্তত ১৬৫টি নদী। নদী দূষণের কারণে হুমকির মুখে আজ এই পাললিক বঙ্গভূমির জীবনযাত্রা। এর ফলে জলবায়ু পরিবর্তনও হচ্ছে ত্বরান্বিত। বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে এই দূষণে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল বা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ক্ষমতা ১০ গুণ পর্যন্ত বেড়ে যায়। নদীর পানি অতিরিক্ত দূষিত হলে এর মধ্যে ক্ষতিকর গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইডের মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এই গ্যাসগুলোই মূলত জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। রাজধানী ঢাকার উপর বয়ে চলা বুড়িগঙ্গার কথাই ধরা যাক। বাণিজ্যিক লেনদেন এবং নৌ পরিবহনের প্রধান এই নদীর পানি একসময় ছিল স্বচ্ছ, নামে বুড়ি হলেও ছিল চিরযৌবনা এক স্রোতস্বিনী। কিন্তু আজ বুড়িগঙ্গা যেন সত্যি মুমূর্ষ এক বৃদ্ধা। কারখানার বিষ, প্লাস্টিক আর মানুষের বর্জ্যে এই নদীর বুক হয়ে গেছে কালো। ২০ বছর আগে নদীর পানি ভালো ছিল, এই নদীর পানি খাওয়া গেছে। এখন খাওয়ান তো ভালো, হাতেও লওয়া যায় না। আমরা এখানে বিয়ে হয়ে আসছি মতো নদীর জল ভালোই ছিল, তখন স্নান করতে সবাই রান্না বান্না করে সবাই খাওয়া দাওয়া করা পারছে এই জল দিয়া। তারপরে তো আর এই জল দেওয়ার কোনো কাজ করা যায় না, খাওয়া যায় না, স্নান গোসল করা যায় না। নদী দেখলে আমার খুব কষ্ট লাগে। কষ্ট লাগে কি একসময় পানি মানুষে খাইতো। নদীতে প্লাস্টিক ফেলার জন্য এখন মনে করেন মাছ হয় না। আগে মাছ পাওয়া যেত, জেলেরা অনেক মাছ ধরতো, এখন আর সেটা হয় না। রাজধানী ঢাকার পাশের জেলা গাজীপুরের প্রাণ ছিল লবণদহ নদী। এর বুক দিয়ে ভেসে আসত কৃষিপণ্য। ছোট ছোট খাল ও বিলের সঙ্গে যুক্ত হয়ে এটি ছিল গাজীপুরের জীবনরেখা। অথচ আজ নদীটি প্রায় মৃত। প্লাস্টিকের স্তূপ একে পরিণত করেছে এক বিষাক্ত নালায়, ল্যান্ডস্কেপের এক বিষাক্ত দাগে। মেলের পানি নষ্ট হয়ে গেছে। ওই যে মেলের থেকে পচা পানি নামে, গার্মেন্টসের পানি নামে, ওই কুটাকাটি পচা হ্যাংনাইনা ফেলাই। এই পচা পানি খেতে দিলে ক্ষেতের গুছা মরে যায়। এই যে আবর্জনা, এই যে মেল ফ্যাক্টরি থেকে অনেক কাগজ, এমনি আবি যাবি, কালো পানি, প্লাস্টিকের অনেক কিছু ফালাই। এটা যদি আপনার ভালো করতে চায় তাহলে গার্মেন্টস ফ্যাক্টরি যে পানিগুলো আছে, ওই গার্মেন্টসে যে হাউস করে, হাউস থেকে একেবারে ওই পানিটা রিপেয়ারিং করে পরিষ্কার করে পানিটা নদীতে ফালায়, তাহলে নদীর পানি ভালো হবে। হবিগঞ্জের নদী সুতাং একসময় শহরকে আলিঙ্গন করে বয়ে যেত। আশপাশের গ্রামের কৃষকেরা এই নদী থেকেই সেচের পানি পেতেন। অথচ এখন শিল্প কারখানার পাইপ সুতাঙে ফেলে দিচ্ছে ক্ষতিকারক রাসায়নিক বর্জ্য। নদীকে ঘিরে আর কোনো উৎসব নেই, বরং সুতাং পাড়ের মানুষের মুখে লেগে আছে বিষণ্ণতা। দূষণে কালো হয়ে যাওয়া নদীর পানি ছুঁতে গেলেও কাজ করে আতঙ্ক। আমরা এমন বিশৃঙ্খলায় আছি, হইবার মতো না। যদি সরকার আমাদেরকে এটার থেকে মুক্ত করে, তাদের কাছে আমরা যে কতটুকু কৃতজ্ঞতা হব, এটা আর বলার বাহুল্য। আমাদের ইউনিয়নের পাশে সুতাং নদী, সে নদীর পানি বিভিন্ন কোম্পানির দূষিত আবর্জনায় নষ্ট করে ফেলছে। বিভিন্ন ধরনের কোম্পানি হওয়ার কারণে এই যে বর্জ্যগুলা তারা মাসে মনে হয় একবার বা দুইবার ছাড়ে, তখন কিন্তু শ্বাসকষ্ট যারা রোগী তাদের কিন্তু অনেক সমস্যা হয়। এখন ওই নদীটা শুধু ওই নদীতে যে আক্রান্ত হচ্ছে তা না, ওই নদীতে আপনার ঢাকায় বসে আক্রান্ত হচ্ছেন। কারণ সমস্ত সিলেট বিভাগের যে মেঘনা বেসিন, সেটা হচ্ছে আমাদের হবিগঞ্জ। ২০১৩ সাল থেকে সেখানে কলকারখানাগুলো চালু হয়ে গেল। সেখানে কেন হলো? এক হচ্ছে কৃষি জমির সহজলভ্যতা, দামে সস্তা। ২ হচ্ছে গ্যাসের সহজলভ্যতা এবং যোগাযোগ ব্যবস্থা। নারায়ণগঞ্জ ও নরসিংদীর বুকে বয়ে চলা হারিধোয়া নদী একসময় ছিল নিখাদ জলধারা, কৃষি, বাণিজ্য আর জনজীবনের প্রাণকেন্দ্র। ছিল অফুরন্ত দেশীয় মাছের সমাহার। অথচ আজ সেই হারিধোয়া নদী পরিণত হয়েছে সবচেয়ে নোংরা ও দূষিত নদীতে। পলিথিনের পুরো স্তরে প্রায় ঢেকে গেছে হারিধোয়া। ময়লা আবর্জনা, ওই যে বাসা বাড়ি কাজ করে যারা, ময়লা ফালানোর জায়গা নাই, নদীতে না ফালায়। এই নদীর গুড়া মাছ আসিল,
তারপরে অনেক ভালো ভালো মাছ আসছিল, এখন এই নদীতে মাছ খাওয়া যায় না, গন্ধ হয়। ময়লা আবর্জনা তো আছে, এগুলো বড় হইতে হইতে নদী এ পর্যন্ত ছোট হয়ে গেছে। মাছের সাথে আমরা খেলা করতাম, ডুব দিতাম, মাছ দৌড়াইতাম, মাঝে মাঝে ধরতে পারতাম, মাঝে মাঝে ধরতে পারতাম না। আমরা হাইজা নদী দূষণমুক্তকরণের জন্য আমরা বিভিন্ন অংশীদারদেরকে এক্ষেত্রে এনগেজ করার দ্বারা এটাকে আমরা জনগণের সম্পৃক্তকরণের মাধ্যমে এটাকে আরও বেশি বাড়িয়ে নিচ্ছি, এবং আমরা চেষ্টা করছি সবার সচেতনতার মাধ্যমেই কিন্তু এই হাইজা নদী দূষণমুক্ত হওয়া সম্ভব। যে 4টি নদীর কথা আমরা বলেছি, এগুলোই বাংলাদেশের সবচেয়ে দূষিত নদী। এসব নদীর পানি মানুষের ব্যবহারের অযোগ্য, এমনকি মাছ ও জলজ প্রাণীরও টিকে থাকা অসম্ভব। একসময়ের নদীমাতৃক বাংলাদেশ আজ পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে দূষিত নদীর দেশগুলোর একটিতে। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স অনুযায়ী 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 175তম, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে দূষিত 5টি দেশের মধ্যে একটি। অথচ বাংলাদেশে পরিবেশ রক্ষার জন্য রয়েছে কঠোর আইন ও নীতি। পরিবেশ সংরক্ষণ আইন 1995-এর সেকশন 12 অনুযায়ী পরিবেশ ছাড়পত্র ছাড়া কোনো শিল্প প্রতিষ্ঠান চালানো বৈধ নয়। কিন্তু বাস্তবে নদীর পাড় জুড়ে দাঁড়িয়ে আছে একের পর এক অননুমোদিত শিল্প কারখানা আর ডাম্পিং স্টেশন। শুধু তাই নয়, 2018 সালের পরিবেশ নীতি বলছে পানি সম্পদ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বাধ্যতামূলক, আর নদী, নালা, খাল, বিল রাখতে হবে দখলমুক্ত। কাগজে কলমে নীতি যতই কঠোর হোক, মাঠের বাস্তবতা যেন সম্পূর্ণ ভিন্ন। কেন একসময়ের নদীমাতৃক শ্যামল বাংলা এমন ভয়ানক রূপ নিল? আমাদের নদীগুলোতে এখন থেকে হয়তো 100 বছর আগে দূষণ ছিল না, কারণ কলকারখানা ছিল না। আমাদের কলকারখানা থেকে যে দূষণ হয় এটার কোনো কন্ট্রোল নেই, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা বিভিন্নভাবে নদীর ক্রস সেকশন কমিয়ে ফেলছি, হয় তার প্রবাহটা বন্ধ করে দিচ্ছি, অথবা তার তলদেশ উপরে তুলে ফেলছি। নাগরিকদের একটা দায়িত্ব আছে। আমি মনে করি বাংলাদেশের দুরবস্থার জন্য বাংলাদেশিরা দায়ী, তার সাথে সরকারের নিষ্ক্রিয়তা দায়ী। তবুও মানুষ স্বপ্ন দেখে একদিন নদী আবার বাঁচবে। সেই স্বপ্ন দেখাচ্ছে একদল তরুণ স্বেচ্ছাসেবক। ধুলো মাখা মুখে তারা অক্লান্ত পরিশ্রমে পানি থেকে আবর্জনা তুলে নিচ্ছে। দেশব্যাপী দূষণের এই মহাযজ্ঞের সামনে তাদের প্রচেষ্টা ক্ষুদ্র মনে হতে পারে, কিন্তু হাড়িধোয়ার তীরে দাঁড়িয়ে তারা জানাচ্ছে এক সহজ কিন্তু শক্তিশালী সত্য: নদী বাঁচলে তবেই আমরা বাঁচব। আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলি, কিন্তু এই যে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলার ফলে আমাদের পরিবেশটা দূষিত হইতেছে। আজকে আমাদের নদী ও এইসব বিষয়ে আমাদেরকে আজকে সচেতন করা হয়েছে প্রাকৃতিক বিষয়গুলোতে, এবং আমি বিশ্বাস করি যে যদি তরুণরা এগিয়ে আসে তবে পরিবেশ ও নদী জলবায়ুকে রক্ষা করা সম্ভব। জনসচেতনতার কোনো বিকল্প নাই। এই জনসচেতনতা শুধু যে সাধারণ মানুষ হিসেবে আমাদের মধ্যেই থাকবে তা না, সরকারের যারা মূল দায়িত্বে আছে তাদেরও এখানে ব্যবস্থা গ্রহণ করা খুব জরুরি। আইন আমরা জানি, আমরা ইনফরমেশন জানি, কিন্তু আমাদের অভ্যাসটা খারাপ হয়ে গেছে। এই অভ্যাসটা পরিবর্তন করাটাই সবচেয়ে বেশি জরুরি, যেটা মানুষের জন্য ফাউন্ডেশন মনে করে তরুণরা আমাদেরকে এই পথ দেখিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে এবং বাঁচাতে পারবে নদী এবং আমাদের সমগ্র পরিবেশ এবং পৃথিবী। জলবায়ু পরিবর্তন এর সঙ্গে নদীকে আলাদা করে দেখা যায় না। প্লাস্টিক যেখানে সেখানে ফেলে দেওয়া, রিসাইকেলের পদ্ধতিতে না গিয়ে সেটা ব্যাপকভাবে ব্যবহার করা, এইটা নদীর খুবই ক্ষতি হচ্ছে। গ্রামীণ জায়গাগুলোতে এই মেসেজটা ছড়িয়ে দেওয়ার একটা বড় কাজ, যে নদী দূষণ করলে আমরা একদম ধ্বংসের পথে চলে যাব। কোনো আইনের প্রয়োগ নাই বলে আজকে আমাদের পরিবেশের এই অবস্থা। নদী থেকে বালু অবৈধভাবে তুলে নেওয়া হচ্ছে, এইসব তো এনজিও স্টপ করতে পারে না। এনজিও কিন্তু সচেতন করতে পারে মানুষকে, কিন্তু আসল যে অ্যাকশন এটা তো সরকারকেই নিতে হবে। 4টি ভিন্ন নদী, 4টি ভিন্ন গল্প, কিন্তু তাদের বাস্তবতা এক:
শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য, অবৈধ দখল আর ভরাট, কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশক সব মিলিয়ে খরস্রোতা নদীগুলো আজ শান্ত, প্রায় মৃত। আমাদের অবহেলা আর নীরবতাই নদীগুলোকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। তবুও নদী এখনও আশা হারায়নি। নদী জানে মানুষ চাইলে আবারও ফিরতে পারে তার প্রাণ। আসুন আমরা এক হই, কণ্ঠ তুলি, কাজ শুরু করি, যেন একদিন নদীর স্রোতে আবার বেজে ওঠে জীবনের গান।